আইয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করে গেছে শেখ হাসিনা সরকার। আয়নাঘরের মতো টর্চার সেল সারা দেশ জুড়ে রয়েছে, তবে তার সংখ্যা এখনো অজানা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুরে আয়নাঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এর আগে বেলা 11টার পর আন্তর্জাতিক গণমাধ্যম ও বিটিভির প্রতিনিধি এবং ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন যান প্রধান উপদেষ্টা। এ নিয়ে দুপুর 2:30টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। এর আগে 19 জানুয়ারি গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করে। সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। বন্দীদের সেখানে আটকে রাখা হতো, তা জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত। কমিশনের সদস্যদের আহ্বানেরই আজ সেসব স্থাপনা পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকার প্রধান। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি এগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এখানে আয়নাঘর বলতে যে কয়েকটা আছে, এখন শুনতেছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলতে 700, কেউ বলতে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায় কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্য পণ্যের দাম সহনীয় রাখা সহ নানা দাবিতে আজ থেকে শুরু বিএনপির জেলা পর্যায়ের সমাবেশ। প্রথম দিন খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালী এই 6 জেলাতে পালন হচ্ছে কর্মসূচি। 25 ফেব্রুয়ারি পর্যন্ত 64 জেলায় সমাবেশ করবে দলটি। এ সময় নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি ছাড়াও দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ চাইবে তারা। পাশাপাশি রয়েছে ফ্যাসিবাদী নানা চক্রান্ত মোকাবিলার দাবিও। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন খুলনা থেকে আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, একটু জানতে চাই যে নানা দাবিতে আজ থেকে শুরু হয়েছে জেলা পর্যায়ে বিএনপির সমাবেশ, কি অবস্থা দেখছেন, কি বলছেন বক্তারা? আজ খুলনার সমাবেশ ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে। আমরা এই মুহূর্তে হাদিস পার্কে অবস্থান করছি। এখনো কিন্তু সমাবেশের যে আনুষ্ঠানিকতা এখনো পর্যন্ত শুরু হয়নি, হয়তো বা 3টে নাগাদ শুরু হবে। অতিথিরাও এখনো আসেননি বা সমাবেশে যারা আগত আছেন বিএনপি নেতাকর্মীরা, তারাও কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছাননি। হয়তো বা 2 মিনিটের আগেই তারা এসে পৌঁছাবেন। আমরা আসলে আগে বলেছি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সহ নানান দাবিতেই কিন্তু আজকের এই সমাবেশের আয়োজন করেছে। আমরা একটা কথা একটু বলে রাখি যে দীর্ঘদিন পরেই কিন্তু বিএনপির এই যে উন্মুক্ত মঞ্চে যে উন্মুক্ত স্থানে যে সমাবেশ হচ্ছে, সমাবেশকে কেন্দ্র করে কিন্তু নেতা কর্মীদের মধ্যে আমরা এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখেছি। আমরা সাধারণ নেতা কর্মীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই সমাবেশ স্থানে আসার প্রস্তুতি নিয়েছে এবং বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন এলাকায় কিন্তু তারা প্রস্তুতি দিচ্ছে যে মিছিল সহকারে তারা আজকের এই সমাবেশে যোগদান করবে এবং সমাবেশ যাতে সফল হয় সেই চেষ্টায় তারা করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিএনপি জেলা পর্যায়ের সমাবেশ নিয়ে খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান। জাতীয় স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় 6,000 কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে 2,800 কোটি টাকা ব্যয় হবে জাতীয় নির্বাচনে। বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনের 3 অর্থ বছরের মধ্যমেয়াদী বাজেট
প্রাক্কলনের কার্য বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজেট বরাদ্দ ছিল ২,০০০ কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আগামী বাজেটে এই বরাদ্দ চেয়েছে ইসি। এদিকে আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ধরেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনের প্রস্তুতি নেই নির্বাচন সংস্থাটির। অন্তর্বর্তী সরকার আইনি দলিল দিয়ে সমর্থিত ও জনগণের ইচ্ছায় গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চান। আপিল বিভাগের মতামতের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেন অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বিষয়ে সুপ্রিম কোর্টকে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া নিয়ে রিট করেন এক আইনজীবী। শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ ১৩ জানুয়ারি রিট খারিজ করে আদেশ দেন। এ নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ সম্প্রতি প্রকাশিত হয়। বিডিআর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং অন্য আসামিদের বিচারের বাইরে গিয়ে ছেড়ে না দেওয়ার দাবি জানিয়েছে শহীদ সেনা অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এর আগে পিলখানা শহীদ সেনা পরিবারের নতুন সংগঠন আত্মপ্রকাশ করে। সংগঠনের নাম রাখা হয় শহীদ সেনা অ্যাসোসিয়েশন। পরে সংগঠনের পক্ষ থেকে ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিডিআর হত্যার বিষয়ে শেখ হাসিনা সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকরা শহীদ সেনা অ্যাসোসিয়েশনের সদস্যদের হুমকি দিচ্ছে বলে দাবি করেন শহীদ লেফটেন্যান্ট কর্নেল কুদরত ইলাহি রহমানের ছেলে সাকিব রহমান। গত প্রেস কনফারেন্সে আমাদের কনসার্ন ছিল এবং একমাত্র যে বিষয় নিয়ে আমরা ভীত ছিলাম সেটা হচ্ছে যে হত্যা মামলায় যারা রয়েছে, অর্থাৎ যারা কিনা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তাদেরকে যেন আইনের ঊর্ধ্বে গিয়ে ছেড়ে দেয়া না হয়। যদি সেই সুযোগ আইনগতভাবে থাকে যে রিইনভেস্টিগেশন করা যাবে, তবে হত্যা মামলার রিইনভেস্টিগেশন হোক, এতেও কোনো অসুবিধা নেই। তবে ইনভেস্টিগেশন অর্থাৎ রিইনভেস্টিগেশন হওয়ার সময় যেন অন্ততপক্ষে এই হত্যা মামলা যে সমস্ত আসামি রয়েছে তাদেরকে বের করে দেয়া না হয়। আমি ৮ দফা দাবিতে শহীদ মিনারে মঙ্গলবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বুধবার দুপুরে বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা সচিবালয় অভিমুখে রওনা দিয়েছেন। এ সময় পুলিশের ব্যারিকেড ও জল কামান উপেক্ষা করেই সামনে এগিয়ে যান তারা। তাদের সবাই সচিবালয়ের সামনে খাদ্য ভবনে শুয়ে পড়ে। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। মঙ্গলবার থেকে তো লাগাতার কর্মসূচি চলছে, এখন এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? দেখুন, গতকালকেই তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছিল এবং তারা তখন থেকে বলেছিল যে তারা তাদের যে মূল দাবিগুলো সেগুলো আদায় হওয়া না পর্যন্ত তারা কিন্তু অবস্থান করবেন। তারই ধারাবাহিকতা আজকে বেলা ১২টার দিকে আমি একটু এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করি। তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা এই যে সচিবালয়ের দিকে তারা কিন্তু আসতে শুরু করেন এবং সেখান থেকে আমরা দেখেছি যে মৎস্য ভবনে প্রথমে পুলিশের বাধার মুখে পড়া হয় এবং সেখান থেকেই তারা কিন্তু সেই ব্যারিকেড অনেকটা উপেক্ষা করে এই সচিবালয়ের যে সড়কটি রয়েছে ঠিক খাদ্য ভবনটি হচ্ছে একেবারে সচিবালয়ের যে মূল ভবন, তার একটি সড়ক পরেই সেই সড়কে তারা কিন্তু অবস্থান করছেন। তারা অনেকটা বলা যায় যে পুরো সড়কটিকে দখল করে তারা এখানে অবস্থান করছেন। তাদের যে মূল দাবি, তার মধ্যে প্রথম যে দাবি সেটি হচ্ছে যে যাদেরকে আটক করে রাখা হয়েছে ১৮,০০০-এরও বেশি কারাবন্দী অবস্থায় রয়েছেন, তাদেরকে যাতে জামিন দেওয়া হয়, তারা যাতে মুক্ত পায় এবং একই সঙ্গে তারা কিন্তু যেটি বলছেন যে তারা এছাড়াও তাদের যাদের ইতিমধ্যেই চাকরির সময় শেষ হয়ে গেছে তাদেরকে যাতে তাদের পুনর্বাসন করা হয়, তাদের পরিবারের অন্য সদস্যদেরকে চাকরি দেওয়া হয় এবং একই সঙ্গে যাদের এখনো সময়সীমা রয়েছে তাদেরকে যাতে চাকরি ফিরিয়ে দেওয়া হয়। এরই সঙ্গে আরও কিছু দাবি তারা করেছেন ৮ দফার মধ্যে। সেটি হচ্ছে যে কমিশনটি করা হয়েছে এই ঘটনায়, সেই কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেটিরও নিশ্চয়তা তারা চাচ্ছেন। সেক্ষেত্রে যখন ১২টার দিকে তারা এখানে আসা শুরু করেন তখন আমরা দেখেছি যখন এই জল কামান উপেক্ষা করে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে তারা এই পর্যন্ত আসছেন। তারপরই সচিবালয়ের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে এখন পর্যন্ত সেটি হচ্ছে যে তাদের
7 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যেই সচিবালয়ে প্রবেশ করেছে এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তারা কিন্তু কথা বলবেন। তারা কথা বলে তাদের পরবর্তী যেই সিদ্ধান্ত সেটি তারা নিশ্চিত করবেন। একই সঙ্গে সচিবালয়ের ভিতরে তারা কিন্তু 7 সদস্য বিশিষ্ট যে দলটি সেটি প্রবেশ করেছে প্রায় আধা ঘন্টা আগে। তারা বাকি যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা যেটা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যে তাদের যে প্রতিনিধি দলটি দেখা করতে গেছেন তারপরই তারা পরবর্তী যে সিদ্ধান্ত সেটি কিন্তু তারা আসলে নেবেন। তবে সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি সচিবালয়ে না থাকার কারণে যে প্রতিনিধি দলটি রয়েছে তারা কিন্তু এখনো আসলে ভিতরে অবস্থান করছে এবং বাইরে যারা আছেন তারা এখন পর্যন্ত সড়কে অবস্থান করছেন। সেই প্রতিনিধি দল সিদ্ধান্ত নিয়ে আসার পরই তারা তাদের পরবর্তী কর্মসূচি হয়তো জানা যাবে। খালেদ রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মব সৃষ্টিতে কিছু মানুষ উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। বলছেন বিশৃঙ্খলার মধ্য দিয়ে ফায়দা নেওয়ার ষড়যন্ত্র করছে একটি মহল। মব জাস্টিসকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদরাও। যারা মবের নামে অরাজকতা সৃষ্টি করছে তাদের চিহ্নিত করা তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দফায় দফায় মব সৃষ্টি হয়েছে। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুর ও বইমেলায় হট্টগোলের পর তীব্র হয়েছে সমালোচনা। সোমবার মবের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। পাল্টা বক্তব্য দিয়েছেন মানবাধিকার কর্মী ফরহাদ মজহারও। মব প্রসঙ্গে রাজনীতিবিদদের দাবি এর সাথে মৌলবাদ বা জঙ্গিবাদের সম্পর্ক নেই, তবে এর সাথে জড়িতদের খুঁজে বের করা জরুরি। যে ঘটনাটি ঘটেছে এখানে মৌলবাদের কিংবা জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই। আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এই ধরনের বার্তা দেওয়া প্রয়োজন যে বাংলাদেশে কোনো ধর্মীয় মৌলবাদ কিংবা জঙ্গিবাদের কোনো জায়গা নেই কিংবা অস্তিত্বও নেই। মবের উদ্দেশ্য নিয়ে উদ্বিগ্ন নিরাপত্তা বিশ্লেষকেরা। তাদের সন্দেহ পরিকল্পিতভাবে কিছু মানুষকে উস্কে দিয়ে কেউ ফায়দা নিতে চাচ্ছে। সে যখন নিশ্চিত থাকে যে এই অপরাধের করবার কারণে তার কোনো শাস্তি হবে না, তখন তার ভেতর একটা ফলস পারসেপশন কাজ করে যে এই মাঠটা তো তার। অগ্নিকাণ্ডের সম্পর্কিত আছে কিনা, অর্থলগ্নি সম্পর্কিত আছে কিনা, নেপথ্যে কোনো রাষ্ট্র আছে কিনা, এই সকল তথ্য উপাত্তই আমরা প্রত্যাশা করি যে এই সমস্ত ঘটনার পেছনে যা আছে সেটা আমাদের কাছে এই ইনফরমেশনগুলো থাকতে হবে। মব বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকেরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে অপেক্ষার অবসান। যমুনা রেল সেতুতে চলল যাত্রীবাহী ট্রেন। সকালে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিল্ক সিটি দিয়ে শুরু বাণিজ্যিক কার্যক্রম। প্রাথমিকভাবে 1 লেন দিয়ে চলাচল করলেও 18ই মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পর 2 লেনেই চলবে ট্রেন। যমুনার উপর ডাবল ট্র্যাক ডুয়েল গেজের এই রেল সেতু নির্মাণ শুরু হয় 2020 সালের 3 মার্চ। কাজ শেষ হয় 2024 সালের ডিসেম্বরে। বুধবার শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। বেলা 11টার দিকে এই সেতু অতিক্রম করে সিল্ক সিটি এক্সপ্রেস। দীর্ঘ প্রতীক্ষার পর সিরাজগঞ্জ রেল সেতুতে আজকে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো। এতে আমরা সিরাজগঞ্জবাসী খুবই আনন্দিত। আগে যাত্রীর সময় লাগতো বেশি, আমরা সিরাজগঞ্জবাসী খুবই আনন্দিত, খুব খুশি এবং অল্প সময়ের ভিতরে সিরাজগঞ্জ চলে আসতে পেরেছে, আনন্দের ব্যাপার। শুরুতে আপলাইনেই চলবে 2 পারের ট্রেন। অন্যদিকে আগের সেতু দিয়ে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেসে ছিল শেষ ট্রেন। নতুন সেতু দিয়ে চলাচল শুরুতে খুশি নির্মাণ সংশ্লিষ্টরা। এখানে কাজ করতে পেরে এবং সাকসেসফুলি কাজটা শেষ হয়েছে এবং আজকে ট্রেন চলাচলও শুরু করলো বাণিজ্যিকভাবে। তো আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। কাজের এই সফলতাটা আজকে দেখলাম যে যাত্রীবাহী ট্রেন আমাদের সামনে দিয়ে গেল, এতে আমাদের আসলে অনেক ভালো লাগছে। যাত্রীবাহী ট্রেন চলাচলের মাধ্যমে যমুনা রেল সেতুর বাণিজ্যিক কার্যক্রমও শুরু। 2 লেনেই চলাচল শুরু হচ্ছে 18 মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পর। এই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন সেটা চলাচল শুরু করলো এবং এখন থেকে প্রত্যেকটা ট্রেনে এই ব্রিজের উপর দিয়ে, এই আপলাইনের উপর দিয়ে যাওয়া আসা করবে। কারণ যে পূর্বের যে ব্রিজটা ছিল সেটা বর্তমানে বন্ধ থাকবে এবং ওখানের যে লাইনটা সেটা শিফটিং শুরু করবে। 4.8 কিলোমিটারের এই সেতু নির্মাণে খরচ 16,780 কোটি টাকা। আর এই প্রকল্প বাস্তবায়ন করছে জাপানের প্রতিষ্ঠান ওটিজি ও IHI। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বাঁশরানী সীমান্তে স্থাপিত সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাত 11:30টার দিকে সিসি ক্যামেরাটি খুলে নেওয়া হয়। এর আগে মঙ্গলবার জোড়া মসজিদের কাছে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কুড়িগ্রামে শূন্য রেখায় বসানো সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস দেয় বিএসএফ। বিজিবি জানায় শূন্য রেখায় নিরাপত্তা বিবেচনা করে
ক্যামেরাটি স্থাপন করে বিএসএফ। এছাড়া ওই এলাকা শূন্যরেখায় নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলা ও সীমান্তে 150 গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে একমত দুই বাহিনী। বাংলাদেশের গণতন্ত্র ও প্রবৃদ্ধির জন্য সংস্কার জরুরি জানিয়ে সরকারের চলমান সংস্কারের সমর্থন পুনর্ব্যক্ত করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই কথা জানান বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার। বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে কর ব্যবস্থা এবং সংস্কারের সুশাসন ও স্বচ্ছতা গুরুত্ব পায়। এছাড়াও জাতীয় পরিচয়পত্র সহ শক্তিশালী ডিজিটালাইজেশন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ, ভবিষ্যৎ সরকার ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য সংস্কার গুরুত্বপূর্ণ। এই সংস্কার জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে আস্থা তৈরিতে সহায়তা করবে। তিনি বলেন, কর রেয়াত ও ছাড় দেওয়ার সিদ্ধান্ত হওয়া উচিত সংসদ থেকে। পরে প্রফেসর ইউনূস জানান, সম্প্রতি একটি ঐকমত্য কমিশন গঠন হয়েছে। 6টি প্রধান সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ আয়োজনে এটি সহায়ক হবে। শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য বাংলাদেশের সঙ্গে বিষয়গুলোকে জটিল করছে। মন্তব্য কংগ্রেস এমপি ও জ্যেষ্ঠ নেতা শশী থারুর। সোমবার ভারতের রাজধানী দিল্লিতে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশের জনসাধারণের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ, কোনো নির্দিষ্ট দলের প্রতি নয়। দিল্লির পক্ষ থেকে ঢাকাকে এমনই বার্তা দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন শশী থারুর। এ সময় কংগ্রেস এমপি বলেন, বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের বিষয়ে ভারতকে সতর্ক থাকতে হবে। ঢাকায় দিল্লি বিরোধী সরকার এলে তা ভারতের জন্য বিপদের কারণ হতে পারে। তাই দিল্লির উচিত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে ঢাকাকে বার্তা দেয়া যে ভারত বাংলাদেশের জনগণের কল্যাণে অঙ্গীকারাবদ্ধ। কোন দল বাংলাদেশ শাসন করবে সে সিদ্ধান্ত ভারত নেবে না বলেও মন্তব্য করেন এই কংগ্রেস নেতা। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন চলছে সেসব তুলে ধরেই এসব কথা বলেন শশী থারুর। আর এরই সাথে শেষ করছি সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।